যত দ্রুত সম্ভব দেশকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথা বলেন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি, ফলাফল যাই হোক মেনে নেওয়া হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। ফরিদপুর অঞ্চলের তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখানে কৃষকের কথা আছে, এখানে শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার। আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব। কিন্তু এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। সব শ্রেণী এবং পেশার মানুষকে নিয়েই বিএনপি দেশ গড়ার কাজ করতে চায় বলেও জানান শীর্ষ এই নেতা। এই আস্থা যদি আমাদেরকে ধরে রাখতে আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। একটি কোনো বড় কাজ, একটি কোনো ভালো কাজ এককভাবে কেউ করতে পারে না, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি কল্যাণমূলক দেশ গড়তে চায় বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার, এটি একটি স্বাভাবিক ব্যাপার যে বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। মাহবুব সৈকত, মাই টিভি, ফরিদপুর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই। রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ এখন ভারতের মাধ্যমে স্নায়ুযুদ্ধ করে বাংলাদেশকে অস্থির করার পায়তারা করছে। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে পিপলস পার্টি আয়োজিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলো গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হলে নির্বাচন প্রয়োজন। অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের উগ্রবাদী হিন্দুদের হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ভারতে গণতন্ত্র রয়েছে কিনা এমন প্রশ্ন তুলে বলেন, আওয়ামী লীগ এখন ভারতের মাধ্যমে স্নায়ু যুদ্ধ করে বাংলাদেশকে অস্থির করার পায়তারা করছে। দেশের মানুষ যখন তার অধিকার ফেরত পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, দেশের মানুষ যখন তাদের মানবাধিকার ফেরত পাওয়া এবং যারা শহীদ হয়েছে তার বিচার এই দেশে করতে চায়, আজ সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায়। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান 18 বছর গণ অভ্যুত্থানের সপক্ষে কাজ করেছেন। বাংলাদেশ কখনো বিশ্বের কারো কাছে মাথা নত করে না। ভারতের কাছে গণতন্ত্র শিক্ষার কোনো কারণ নাই। ভারত একমাত্র দেশ যারা হিন্দু ছাড়া চোখে আর কোনো জাতি দেখে না। আর এদিকে সকালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর জাতীয় বান ইনস্টিটিউটে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, পলাতক হাসিনা দেশের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক অপপ্রচার ও তাদের মায়াকান্না কোনো কাজে আসবে না। অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি তাতে মনে হচ্ছে যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম, যে ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানীগুণী মানুষের দেশ বলে আমরা জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র, ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করে। আবু সাইদ, মাই টিভি, ঢাকা।
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করে দেশটির ক্ষেত্রে আর নতজন পররাষ্ট্রনীতি নয়, বরং সাম্যতার ভিত্তিতে সেটি ঠিক করতে সরকারকে আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। দুপুরে রাজধানীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এমন আহ্বান জানানো হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। এ সময় দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। সমাবেশে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। তারা বলেন, ৫ আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননা করা হয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। ইস্টার্ন কমান্ড গোছানের ভয় আমাদেরকে দেখাবেন না। সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়ে তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। সমাবেশে বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশের দাবিও জানানো হয়। ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক। বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক। যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক, নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক। বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক। ছাত্র জনতার অভ্যুত্থানের মতো যে কোনো প্রয়োজনে দেশের জন্য রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সাবেক সেনা কর্মকর্তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী বছরে দেশবাসী একটি রাজনৈতিক সরকার দেখতে পারবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে এক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা জানান। আর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় ঐক্যের পথ এলোমেলো হয়ে যাবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর উদ্যোগে আয়োজিত সম্মেলনের প্রথম সেশনে অংশ নেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আগামী বছরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস দেন তিনি। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। সাতক্ষীরা ভোমরাস্থলে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবে গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবেন, আজকে হোক কালকে হোক পরশু হোক চালাবেন। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণ আকাঙ্ক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নির্বাচন হওয়ার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার করার উপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জোর দিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজনৈতিক দলের চাপ আছে, তারা সারাক্ষণই নির্বাচনের কথা বলছেন। নির্বাচন অবশ্যই দিতে হবে, কিন্তু যে কাজগুলো ন্যূনতম কাজ আমরা এই রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে করতে হবে, সেই কাজগুলো আমাদের শেষ করতেই হবে। সেই প্রতিজ্ঞা আমরা করছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। যারা খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, খুনিদের দোসরদেরও বিচারের আওতায় আনা হবে। আর চট্টগ্রামে জুলাই গণহত্যায় শহীদদের পরিবারের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সকালে জুলাই শহীদদের পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে চট্টগ্রামের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তন।
চট্টগ্রাম বিভাগের ১০৫ জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো। শুধুমাত্র একটি জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোসর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, কেউ দোষ করলে তার বিচার হওয়া উচিত। দুপুরে বনানীতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন জি.এম. কাদের। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। কেন চান? নির্বাচনের পরে তো আমরা নির্বাচন তো 2001-এও দেখেছি, 2008-এও তো শেখ হাসিনা নির্বাচন করে এসেছে। সেই নির্বাচনের পরে যে ব্যবস্থা আমাদের, সেই ব্যবস্থা মানুষকে দানব করছে। একটা বিভিন্নভাবে স্বৈরাচারী সৃষ্টি করার সেই পরিস্থিতি, সেই নির্বাচন আমাদের রাষ্ট্র কাঠামো আছে। আমরা এখান থেকে পরিত্রাণ চাই, তো রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই। নতুন করে টাকা ছাপানো হয়েছে ব্যাংকের স্থিরতা ধরে রাখার জন্য, বড় কোনো প্রকল্পের জন্য না। আগে তো প্রকল্পের জন্য টাকা ছাপিয়ে চুরি করে নিয়ে গেছে দুর্নীতিবাজরা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক CDMA এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন অনেক ভালো। ওই ব্যাংকের সাপোর্ট দেওয়ার জন্য একটা ব্যাংক যদি আপনার গ্রাহকদের যদি ডিমান্ডে চাহিদা না দিতে পারে, তো এখন কিছু ঋণ দিতে না দেয়, তো ব্যাংকের তো ডিফিকাল্ট অস্তিত্ব দেয়। এটা কিন্তু ছাপানো টাকা না, এটা স্টেরিলাইজেশন করে এটাকে বাংলাদেশে বুঝিয়ে দেবে। আরেকটা জিনিস লক্ষ্য করে, এই টাকাটা কিন্তু আগেকার টাকা ছাপানো টাকার মতো না, বড় বড় প্রকল্প দেবে, তাহলে আর্ধেক আবার দুর্নীতি। এটাতে সম্পূর্ণরূপে ব্যবসা বাণিজ্য মানুষের সাথে যাবে। জনগণের জন্য ভ্যালু ফর মানি সেট করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিশেষ কিছু কোম্পানিকে সুবিধা দিতে গিয়ে জ্বালানি খাতে খরচ বেড়েছে জানিয়ে তিনি বলেন, সাময়িক সমাধান হিসেবে শিল্প খাতে জ্বালানির ঘাটতি মেটাতে ভোলা LNG স্টেশন উন্মুক্ত করা হয়েছে, যা একটি কোম্পানির কাছে কুক্ষিগত করে রাখা হয়েছিল। উন্মুক্ত দরপত্র ছাড়া নতুন প্রকল্প আসবে না বলেও জানান উপদেষ্টা। SM তানভীরের রিপোর্ট। শনিবার প্রেডিক্টেবল এনার্জি প্রাইসিং অ্যান্ড সাপ্লাই স্ট্যাবিলিটি শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। ইউ মাস্ট প্রিভেন্ট দ্য গভর্নমেন্ট ফ্রম ডুইং থিংস যেটাতে আপনাদের বিদ্যুতের দাম, গ্যাসের দাম বেড়ে যাবে। সেমিনারের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এখন আর নির্দিষ্ট কোনো কোম্পানি নয়, বরং উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট দেওয়া হবে না, যে কারণে 2010 সালের কালো আইন বাতিল করা হয়েছে। তো LNG আমদানির একটা তালিকা ছিল, ওখানে 4-5টা কোম্পানি সরবরাহ করতো। তো আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি। কেন একটা কোম্পানিকে এটা দেয়া হবে? একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? ভালো উদ্যোক্তা হলে টাকা হাত বদলের প্রয়োজন নেই, এমনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসা করতে পারবে জানিয়ে উপদেষ্টা বলেন, IPPর পথে সরকার আর যাবে না। মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার এবং সেখান থেকেই সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা। পছন্দের গ্রাহকের কাছে এটা বিক্রি করবেন যারা বড় পাওয়ার কনজিউমার, এবং আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। BRC শুধু জানাতে হবে, কিন্তু আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। এবং শুধুমাত্র এবং যেহেতু আপনাদের নাই, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই, সেই জন্য আপনারা ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সামনে যে প্রকল্পগুলো বাজারে আসবে সেগুলোকে জমি দিয়ে দেয়া হবে বলে জানান ফাউজুল কবির। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে 50 এবং আগামী বছরে 100টি গ্যাস কূপ অনুসন্ধান করা হবে। সেটা হচ্ছে যে আমাদের ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে। SM তানভীর, MyTV, ঢাকা। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন।
সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম। মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক সদস্য। ভোরে গোলাবারুদ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক ও চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, সংবিধান থেকে কোরআন সুন্নাহ বিরোধী আইন এবং নীতিমালা করার সব সুযোগ বন্ধ করতে হবে। বিকেলে গোপালগঞ্জে ওলামা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করে ঈমানের ধারা ফিরিয়ে আনতে হবে। এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার বিপ্লব। ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল ধর্মনিরপেক্ষ